সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার ছাত্র। মানুষের প্রতি মানুষের এই যে হিংসা, এই যে বর্বরতা আচরিত হচ্ছে সভ্যতার নামে। শত বৎসরের শিক্ষা সংযম এক মুহূর্তে যাতে করে তৃণের মতো উড়ে গেল। উদগ্র লোভ, হিংসা ও লালসার এই যে ভাব দেখা গেল চোখে, তাতে দমে গেলে চলবে না। মানুষ আছে এখনো, মানবতা আছে। আমাদের গণেশ দাদার কথা বলবার যোগ্য বলে এতদিন ভাবতামই না, কিন্তু আজ দেখছি গণেশ দাদার ছবি আমার মনের পটে মস্ত বড় হয়ে ফুটে উঠেছে। এর আরেকটা কারণ যে গণেশ দাদা আমার ছাত্র। গণেশ দাদার নাম গনসামুচি। আমাদের গ্রামের মুচিপাড়ার ছোট্ট ঘরের চারচালা ঘরে দুটি গরু এবং 4-5টি বাছুর এবং স্ত্রী পুত্র নিয়ে উঠোনে লাউ মাচা, পুঁই মাচা বানিয়ে পুনকে নোটে শাক বুনে, মেটে আলু ও বনে উল তুলে হাটে বিক্রি করে সংসার চালাতো। যখন পাঠশালায় পড়ি তখন হরিশ জ্যাঠামশাইয়ের বাড়ি গণেশমুচি কৃষাণের কাজ করে। আমরা গণেশ দাদা বলে ডাকতাম, অন্য লোকে বলতো গনসামুচি। মিশকালু, দুহারা গরণ, মুখে এক প্রকার শান্ত দিন ভাব, লাজুক নম্র চোখ দুটি, সর্বদাই যেন অপ্রতিভ, যেন কি একটা মহা অপরাধ করে ফেলেছে সে। হরিশ জ্যাঠামশাই কড়া প্রকৃতির, গ্রাম্য গাতি তার। গণেশ দাদাকে ডেকে বলতেন, এই গনসা, বাবলাতলার জমিতে দুয়ার দেওয়া হয়েছে? গণেশ অমনি হাত কচলাতে কচলাতে বলতো, আগে না বাবা ঠাকুর, কাল তো মোটে লাঙল দিলাম। এতদিন ঘুমোচ্ছিলে নাকি নাকে তেল দিয়ে? কবে বলেছি চষতেও ভুই। জমিতে লাঙল না লাগলে কি করবো বাবা ঠাকুর, আজ সাঁঝবাতির মধ্যেই দুয়ার দিয়ে দেবানি। না দিলে তোমার আজ উপায় থাকবে না, মনে থাকে যেন। গণেশ দাদা আমরা যখন খেলা করছি সেখানে হেসে এসে বলতো, বাবা ঠাকুর চটে গিয়েছেন। আমি বলতাম, ও গণেশ দাদা, ইংরেজি জানো? ইংরেজি কনে থেকে জানবো, মুই তো লেখাপড়া জানি না। শিখবে? শিখিয়ে দাও দাদা ঠাকুর, তো শিখি। শেখো, ওভার মানে উপর। কি? ওভার মানে উপর, উড মানে কাঠ, কাউ মানে গরু। গণেশ দাদা মুখস্থ করতে লাগলো। ইউপি পাঠশালায় কুঞ্জ মাস্টারের শেখানো যত বিদ্যা আমার মাথায় ভিড় করে, তাদের উগ্রতায় আমাকে ব্যতিব্যস্ত করছিল। তা সবগুলো গণেশ দাদার ঘাড়ে না চাপাতে পারলে যেন আমার নিস্তার নেই। সেই থেকে গণেশ দাদার ইংরেজি শিক্ষার ভার আমি স্বহস্তে গ্রহণ করিলাম। গোটা ওয়ার্ড বুকখানা গণেশ দাদাকে কণ্ঠস্থ করবার সে কি দুঃসাধ্য প্রচেষ্টা আমার। মুখে মুখে শেখানো ছাড়া অবশ্যই কোনো উপায় ছিল না। গণেশ দাদার ভাষাতেই বলি, মা সরস্বতীর ঘরের জ্ঞান কখনো নেই নিজে। গণেশ দাদা কিন্তু শিখল অনেক কথা। শ্রুতি স্মৃতির প্রাচীন উপায়ে প্রায় ডজনখানেক ইংরেজি শব্দের ঐশ্বর্যে সে ঐশ্বর্যবান হয়ে উঠল। আমিও শিষ্য গর্বে গর্বিত হয়ে উঠলাম রীতিমতো। আমার সে গর্ব মাঝে মাঝে বড় অশোভনভাবে আত্মপ্রকাশ করত, গণেশ দাদার লাজুকতা ও অপ্রতিভ ভাবকে আরও বাড়িয়ে। যেমন একটা উদাহরণ দিই, হরিশ জ্যাঠামশাইয়ের বাড়ি তার বড় ছেলে ফুটু তাকে বিয়ের জন্য কন্যাপক্ষ দেখতে এসছে। 2-3টি ভদ্রলোক। শ্যামনগরের কাছে কোথায় বাড়ি, আমরা ছেলেরা বলা বলি করলাম। শ্যামনগর অর্থাৎ শহরের দিকে যতই বাড়ি হোক বাছাধনদের, আমাদের অজপাড়া গা বলে যে নাক ছিটকবেন তা হতে দিচ্ছি নে। দেখিয়ে দেব এ গ্রামের একজন মুচি কৃষাণও ইংরেজি কেমন জানে। সেই ভদ্রলোকদের দল যখন হরিশ জ্যাঠামশাইয়ের চণ্ডী মণ্ডপে বসে আছে, তখন আমি গণেশ দাদাকে ডেকে বললাম, এই দেখুন এদের মাইন্দার কেমন ইংরেজি জানে। তাদের মধ্যে একজন কৌতূহলের সুরে বললে, তাই নাকি, দেখি দেখি।
আমি অমনি বলি, গণেশ দাদা, ওভার মানে কি? গণেশ হাত উপরে তুলে বললে, উপর, ওয়াটার জল, স্কাই আকাশ ইত্যাদি। এক ডজন শব্দের ক্ষীণ পুঁজি শেষ হইতেই আমি থেমে গেলাম। গণেশ দাদার দিকে শহরের চালবাজ লোকদের সব প্রশংস দৃষ্টি পড়ুক, এই আমার ইচ্ছা। আমার উদ্দেশ্য সফল হলো। শহুরে বাবুরা ওর দিকে চেয়ে চেয়ে বললে, বাহ বাহ, এই লোকটি তো বেশ, কি নাম তোমার? বেশ, এদিকে এসো। ওরা 4 আনা বকশিস করলে তখনই। অর্থ করে বিদ্যা বটে ইংরেজি। সেই থেকে গণেশ দাদার কি উৎসাহ ইংরেজি শিখবার! 7 দিনের মধ্যে আর 1 ডজন কণ্ঠস্থ করে ফেললে শব্দ। সারা বাল্যকাল ধরে দেখছি গণেশ দাদা লোকের ফাইফরমাস খাটতে খাটতে দিনান্তে 1 থালা রাঙা আউশ চালের ভাত কায়ক্লেশে জোগাড় করছে। তাতেই তার কি খুশি! ও গণেশ দাদা, আজকে খেলে? আমি হয়তো প্রশ্ন করি। তখন গণেশ দাদা আস্তে আস্তে বলবে, যেন কল্পনার খাদ্যগুলো সে আবার পরম তৃপ্তির সঙ্গে আস্বাদ করছে। খেলাম, তা খেলাম, মন্দ নয়। তোমার বড় বৌদিদি রেঁধেলো অনেকগুলি। খেলাম ধরো, আঙুলির পর্বে হিসেব রেখে, ভাত, শোলকোর, গ্রামের নাম, নাঙা ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙের ঝোল, তরকারি হিসেবে অদ্ভুত শুধু নয়, বিকট, বাগুন দিয়ে, কাঁচা লঙ্কা আর তেঁতুল। তা বেশ খেলাম, কি বলো? বেশ খেয়েছ, আবার কি খাবে? কোনোদিন জিজ্ঞাসা না হয়েও একগাল হেসে বলত, দাদা ঠাকুর, আজ খুব খেলাম। কি গো গণেশ দাদা, কি বলো দিনি? গণেশ দাদা সকৌতুকে আমার দিকে তাকায়। তা কি জানি, তুমি বলো। আজ তোমার বৌদিদি বড্ড করলে, উস্তের, উচ্ছে, শাক আর দয়া কলা দিয়ে একটা তরকারি আর পান্তা ভাত। খাবারটা লোভনীয় বলে মনে না হলেও মৌখিক তারিফ না করে উপায় নেই গণেশ দাদার কাছে। খাওয়ার তো এই দশা, পরনে ময়লা ছেঁড়া কাপড় কিংবা গামছা ছেঁড়া তো গণেশ দাদার ছবি মনে করতে পারিনি। অথচ ব্রাহ্মণপাড়ার অর্ধেক কাজে গণেশকে না হলেই চলে না, বেশিরভাগই ব্যাগার। ওরে গনসা, আজ উঠোনের কাঠগুলো ঘরে তুলে নিয়ে আসিস তো। গনসা, গাছের নারকলগুলো পেরে দিতে হবে ওবেলা। গরুটা পন্টে গিয়েছে রে, তুই দুপুরবেলা একবার এসে গরুটা আজ এনে দিবি, বুঝলি? গনসা, আমার গাছের 2 কাঁধি কাঁচকলা হাট থেকে বিক্রি করে দিতে হবে বাবা। শুধু মিষ্টি কথা, ব্যাস ওই পর্যন্ত। কখনো গণেশ দাদা মুখ ফুটে 1 পয়সা মজুরি এসব ফাইফরমাস খাটার জন্য চাইতো না, বরং বলতো, ব্রাহ্মণ দেবতা, ওনাদের পা ধোয়া জল কেলি সজ্ঞ, ওনাদের একটু সেবা করব, তার আবার পয়সা। কিন্তু শুধু ব্রাহ্মণের নয়, আমি যে কোনো জাতির সেবা করতে দেখেছি ওকে অম্লান বদনে। অন্য এক পাড়ার অথর্ব বুড়ি বিন্দের মাকে তার সঞ্চিত তেঁতুল কাঠের গুঁড়ি কুড়ুল দিয়ে চেলা করতে দেখতে এসেছি। কত ক্রিয়াহীন মধ্যাহ্নে ব্রাহ্মণ পাড়ার চণ্ডীমণ্ডপগুলি যখন অলস যুবক ও প্রৌঢ়দের পাশা দাবা ক্রীড়ার বিবিধ ধ্বনিতে অথবা দিবানিদ্রা বিভূত ব্যক্তিদের নাসিকা গর্জনে মুখরিত, তখন গণেশ দাদা কারো তেঁতুল গাছে তেঁতুল পেরে দিচ্ছে, না হয় কারো কলাইয়ের গাছ বুঝাই গাড়ি চালিয়ে খামারে আনছে। ঘামে ওর সারা দেহ ভিজে, মাথার চুল ধূলিধূসর, পেটে পেট লেগেছে, কারণ এখনো খাওয়া হয়নি। কখনো দেখিনি গণেশ দাদা কারো সঙ্গে ঝগড়া করছে কিংবা চড়া সুরে কথা বলছে। আমার বাল্যকাল কেটে গেল। কলেজে পড়ায় 2টো পাস করে গ্রামে ফিরে যেতে পথেই গণেশ দাদার সঙ্গে দেখা বেলতলার মাঠে। গণেশ দাদা গরু চড়াচ্ছে মাঠের মধ্যে একটা গাছতলায় দাঁড়িয়ে। পাশ দিয়েই আমার পথ। গণেশ দাদাকে ডেকে বললাম, ও গণেশ দাদা, চিনতে পারো? তা চিনতে পারবো না? দেখো ধিনি দা ঠাকুর, কুলে পিটি করি মানুষ করলাম আর চিনতে পারবো না?
কত বছর দেখিনি। কোথায় ছিলে একদিন আমাদের বলে? মামার বাড়ি। তুমি তো বুড়ো হয়ে গিয়েছো দেখছি, মাথার চুল পেকেছে। হ্যাঁ গণেশ দাদা। ও মা, তোমাদের কুলে করে মানুষ করলাম, তোমরাই কত বড় হয়ে গেলে, মুই আর বুড়ো হব না? বয়স কি কম হলো? ভালো আছো? হ্যাঁ গণেশ দাদা। হ্যাঁ ভালো, তোমরা সব ভালো? গণেশ দাদাকে এই বয়সে গরু চড়াতে দেখে আশ্চর্যই হলাম, কারণ পল্লী গ্রামে গরু চড়ানো হলো বিষয় কর্মের প্রথম সোপান। সাধারণত বালকেরা এই কাজ করে থাকে, তারপর ক্রমোন্নতির ধাপে ধাপে উঠতে শুরু করে। মোটামুটি সেটা এই রকম: গরু চড়ানো 17 বছর পর্যন্ত, জনখাটা 16-17 থেকে 30 বছর পর্যন্ত, অপরের কৃষাণগিরি করা 25 থেকে 30 থেকে 40 বছর পর্যন্ত, নিজের জমিতে চাষাবাদ করা, এ সৌভাগ্য সকলের ঘটে না। বাড়িতে ধানের গোলা বাঁধা, যেমন অনেকেই ব্যবসা করে কিন্তু ধনী হতে পারে না, তেমনি চাষ অনেকেই করে কিন্তু গোলা ভাততে পারে না। এ সৌভাগ্য ক্বচিৎ ঘটে চাষির ভাগ্যে। কিন্তু এ লিখছি কেন, এ ভাগ্য সকলের হয় না। ব্যবসাদার মাত্রেই কি টাটা বিড়লা হয়? তবুও এটার উল্লেখ করতেই হবে। প্রত্যেক চাষির স্বপ্ন, প্রত্যেক রাখালের অলস মধ্যাহ্নের স্বপ্ন, প্রত্যেক দিনমজুরের বর্ষা দিনে এক হাঁটু জলকাদায় ধান বপন করতে করতে ক্লান্তি অপনুদনের স্বপ্ন। এটি উল্লেখ না করলে চলবে না। সেটি হলো নিজে মহাজন হয়ে নিজের গোলা থেকে অপরকে ধান কর্জ দেওয়া। এই উচ্চতম ষষ্ঠ স্তর প্রাপ্তি বহু পুণ্যের ফলে ঘটে। যাক, কিন্তু গণেশ দাদা এই বয়সে বিষয়কর্মের প্রথম সোপানটিতে কেন, এই প্রশ্ন আমার মনে না উঠে পারল না। পাড়াগায়ে এই বয়সেও যারা গরু চড়ায়, বুঝতে হবে তারা ভাগ্যলক্ষ্মী দ্বারা নিতান্তই অবহেলিত, তারা নিতান্তই অভাজন। এই প্রশ্ন গণেশ দাদাকে করলাম না, যদিও মনে কষ্ট পায়। আমার কিন্তু মনে বড় কষ্ট হলো পক্ককেশ গণেশ দাদাকে পাঁচন হাতে তালপাতার ছাতি মাথায় গরু চড়াতে দেখে। গণেশ দাদা বললে, বসো বসো দাদা ঠাকুর, এতটুকু দেখেছি তোমারে, কত বড়টা হয়ে গিয়েছ। হ্যাঁ দে, জিজ্ঞেস করো দিনি সেই ইঞ্জিরি মনে আছে কিনা দেখি। ও অনেক দিনের কথা, উচ্চ প্রাইমারি পাঠশালার সেই দিনগুলো কতকাল আগে অতীতে মিলিয়ে গিয়েছে। আজ 15 বছর আগের সেই ব্যাপার গণেশ দাদাকে ইংরেজি শেখানো। কি কি শিখিয়েছিলাম তাই কিচ্ছায় আমার মনে আছে। গণেশ দাদা কিন্তু হাসি হাসি মুখে জিজ্ঞাসু নেত্রে চেয়ে আছে আমার দিকে। বললাম, তুমি বলতে আরম্ভ করো। ওভার মানে উপর। বেশ বেশ, তারপর? তুমি জিগাও দাদা, আমি বলি। জল, ওয়াটার। আকাশ, স্কাই। দুধ, মিল্ক। গণেশ দাদার মুখে বিজয়ীর গর্বিত হাসি। তুমি তো ঠেকাতে পারলে না দাদা ঠাকুর, 8 দিন পরেও বাপটা এই রকম। আমিও ভাবছি এই ইংরেজি শিখে তালপাতার ছাতি মাথায় গুচারণরত গণেশ দাদার কি উপকার হবে। গণেশ দাদা বললে, বলো বলো। পিঁপড়ে। পিঁপড়ে, ওটা তো শিখওনি দাদা ঠাকুর, ও তো তুমি শেখাওনি। যা শিখাইলে তা মই একটাও ভুলিনি, তা ওটা মুড়ে শিখিয়ে দাও। পিঁপড়ের ইঞ্জিরি কি? অ্যান্ট। অ্যান্ট 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 অ্যান্ট। জিউলি গাছটার তলায় বিশ্ববিদ্যালয়ের সদ্য গ্র্যাজুয়েট আমি আমার পক্ককেশ গুচারণরত ছাত্রকে ইংরেজি ভাষার পাঠ দিতে দিতে বড্ড দেরি করে ফেলি। বেলা যায় দেখে গণেশই বললে, তুমি এসো দাদা ঠাকুর, মুই গরু কডারে জল দেখিয়ে আনি পোড়ার কালে। আজ অনেক কথা শিখলেনি। এসব দেশ মুরুক্কুর দেশ, লেখাপড়ার কথা কেউ বলে না। মোর মতো ইঞ্জিরি কজন জানে? ওই তো সব রাকাল চোরারা গরু চড়াচ্ছে। কই দেখে শুধু না জলের ইঞ্জিরি, ধানের ইঞ্জিরি, সব মুরুক্কু দাদা ঠাকুর, সব মুরুক্কু। যে কটা দিন গায়ে থাকবা মুড়ে শেখাবা কিন্তু। নিশ্চয়ই, এবার তোমাকে 4 ডজন ইংরেজি কথা না শিখিয়ে আর। তোমাদের বাপ মায়ের আশীর্বাদে যা মই শিখেছি
তাতেই মোর সামনে কেউ দাঁড়াতে পারি? ওই তো হিবু গরামির ছেলে ওসমান গরু চড়াচ্ছে, ডেকে শুধু না। গণেশ দাদা দূরে গোচারণরত একটি 13-14 বছরের বালকের দিকে আঙুল দেখিয়ে বললে। গ্রামে এসে গণেশ দাদার কথা লোককে জিজ্ঞেস করলাম, ওর অবস্থা এত খারাপ হলো কেন? কারণ শুনলাম ওর 2 ছেলেই মারা গিয়েছে। বুড়ো হয়েছে বলে লোকের বাড়িতে কৃষাণের কাজ আর কেউ রাখতে চায় না। জমিদারের দেনার দায়ে সামান্য একটু ভিটে সংলগ্ন জমি ছিল, তাও বিক্রি হয়ে গিয়েছে। নিজের লাঙল নেই বলে ভাগ্যে চাষ করবার উপায় নেই। যার লাঙল নেই তাকে বর্গা জমি দেবে কে? সুতরাং এই বয়সে বাধ্য হয়ে একে গরু চড়াতে হচ্ছে। গণেশ দাদার বাড়ি গেলাম একদিন। ও বসে বসে কঞ্চি চাচ্ছে, ঝুড়ি বুনবে। ঝুড়ি তৈরি করে হাটে বেচলে পয়সা হয়, কিন্তু ও ঝুড়ি বুনছে পরের ব্যাগার। আমি জানি। এর একটা মস্ত কারণ, ওকে পরের বাঁশঝাড় থেকে কঞ্চি কেটে আনতে হয়। অপরে তার দাম স্বরূপ নেয় একটা ঝুড়ি, না তো একটা গাছ ঘেরা কঞ্চির ঠোঙা। গণেশ দাদার ঘরে কঞ্চির ঝোপের বেড়া, চালে খড় নেই। একটা চাল কুমড়ো লতা উঠিয়ে দিয়েছে চালে। চাল কুমড়োর ফুল আর ফল যথেষ্টই হয়েছে। লতাগুলো চাল ছাড়িয়ে এদিক ওদিক ঝুলে পড়ে বাতাসে দুলছে। একটা ধাড়ি ছাগল ঘরের ছেচতলায় পরম তৃপ্তিতে কাঁঠাল পাতা চর্বণ করছে। ওর বউ গৃহকর্ম করছে। বেশ লাগলো আমার। ঘরে পেতল কাঁসার সংস্পর্শ নেই। মাটির কলসি, মাটির হাঁড়ির সরা, মাটির ডাবর, মাটির ভারে জল রাখা আছে। ভাত খায় কলার পাতায়, নয়তো চামটার বিলের পদ্ম পাতায়। আমায় বললে, চাল কুমড়ো একটা নিয়ে যাও দাদা ঠাকুর। ও আমি কি করব? নিয়ে যাও, বেশ শুক্তুনি করো তোমরা। মোরা শুক্তুনি রাতে জানি নে। বামুন বাড়িতে কত শুক্তুনি খেয়েছি আগে, পোষকার লাগে। কেন, বৌদিদি শুক্তুনি করতে জানে না? অত তেল মশলা কনে পাবো মোরা? দাদা ঠাকুরের যেমন কথা, ওসব তরকারি কি মোরা খেতে জানি না পারি? ওদের ঘরের ধাওয়ায় একজন খুনখুনে বুড়ি ছেঁড়া কাঁথা গায়ে শুয়ে আছে। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম। গণেশ দাদাকে জিজ্ঞেস করতে বললে, আরে ও সেই রতনের মা, ওরে চেনো না? রতন ঘর ছেড়ে পালিয়েছে। ওর মা যায় কোনে, কেউ দেখে না। 2 দিন না খেয়ে ঘরের মধ্যে পড়েছিল, তাই ওরে এনে রেখে দিলাম মোর এখানে। চৌকির উপর না খেয়ে মরবে পাড়া প্রতিবেশী, চোখে কি দেখা যায়? তাই ওরে এনে রেখে দিলাম। যদি মোর জোটে, তোমারও একবেলা জুটবে। তাও নড়তে পারে না, জ্বর সর্দি কাশি। একটু অমনি পাতে ওষুধ এনে দিয়ে এলাম জগানন্দপুরের ডাক্তারবাবুর কাছ থেকে। 2 আনা নিয়ে এল। তা যদি কোনো উপকার হলো দাদা ঠাকুর? তুমি জানো অমনিপাতি? না, আমি জানি নে। আচ্ছা, আমি দেখব এখন ওবেলা ওষুধের ব্যবস্থা। কি দেব তোমারে দাদা ঠাকুর ভাবছি। কিছু দিতে হবে না, তুমি কথা বলো, আমি শুনি। কিন্তু কথা কইতে গণেশ দাদা জানে না। তার সংকীর্ণ জীবনযাত্রার ক্ষেত্রে যে অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে আজ 50-55 বছর ধরে, সে যতই সামান্য হোক, বলতে জানলে তাই নিয়ে চমৎকার কথার জাল রচনা করা যেত, যা আকাশকে বাতাসকে রাঙিয়ে দিতে পারত। শুকনো ডালে ফুল ফুটোতে পারত। চামটার বিলের পদ্ম ফুলের পদ্মগন্ধি রেণু আমার নাকে উড়িয়ে নিয়ে আসতে পারত। গণেশ দাদা সেসব পারে না, তবু আমার সঙ্গে তার কথা বলা আমার এত ভালো লাগে। কথার দরকার হয় না। ওর নিরূপকরণ ও অনাড়ম্বর সাহচর্যই আমার মনে একটা মৌন লিরিকের আবেদন বহন করে আনে। সেবার চলে আসার পর 5-6 বছর হবে গণেশ দাদার সঙ্গে আবার দেখা। গণেশ দাদার মাথার চুল পেকে একেবারে সনের নুড়ি হয়ে গিয়েছে। পিঠের দিকটা বেঁকে একটু কুঁজো হয়ে গিয়েছে সামান্য। শরৎকাল, পুজোর ছুটি। সেবার নদীতে একটা বন্যার আভাস দেখা দিয়েছে। কাশফুল ফুটে আলো করছে নদীর 2 পাড়। নদীর ধারের মাঠে গণেশ গরু চড়াচ্ছে। খুঁজতে খুঁজতে পার করলাম ওর মাথার চুল আর ওর চারিপাশে কাশফুল একই রকম দেখতে। বৃদ্ধ গণেশ দাদা সেই 5-7 বছর আগের মতো তালপাতার ছাতি মাথায় দিয়ে লাঠি হাতে গরু চড়াচ্ছে। কুচুর থেকে বের করে কি খাচ্ছিল।
আমায় দেখে লজ্জিত সুরে বললে। সৌরভীর মা দুটো চাল বেজে দিলে, বললে গরম গরম এক কোলা নামিয়ে ফেললাম, তুমি দুটো নিয়ে নাও। তাই নিয়ে এলাম, বেশ লাগে। তাই এলে কবে দাদা ঠাকুর? আর দেখো বড্ড বুড়ো হয়ে গিয়ে পড়েছি। তুমি আসছো কিন্তু মই বুঝতেই পারলাম না। বলি ক্যাডা আসে বাবু পানা? চৌকি তেমন আর টাওয়ার হয় না। চাল ভাজা খাচ্ছ? দাঁত আছে? তা আছে তোমার বাপ মায়ের আশীর্বাদে। বলি ও কথা যাক, বিয়ে তাও করেছো? না, আর বিয়ের বয়স নেই। কি কথা বলো দাদ ঠাকুর? তোমারে কুলে করে মানুষ করলাম, কালকের কাঁচা ছেলে, বয়স ফুইরে গেল তোমার? ও কথা বলোনি, মা লক্ষ্মীকে ডেকে চক্ষু বুঝাবো। বিয়ে করো। কি করছো আজকাল? চাকরি করছি। বেশ বেশ, মোদের শুনেও সুখ। তা বসো, এ গাছটার চিয়াতে বসো। হ্যাঁ দে, তোমার টুপি পরো? বেনার ডাটার কাঁসা টুপি বুনে দিতে পারি, পোস্কা সাহেবের টুপি নেবা? না, আমি সাহেবের টুপি পরিনি। বসো, জিরো, বড্ড রোদ্দুর। কিন্তু সুন্দর নীল আকাশ কাশফুলে ভরা বিস্তীর্ণ মাঠের উপর হুমড়ে খেয়ে আছে। সাধারণ ধরনের নীল নয়, সে এক অদ্ভুত ময়ূরকণ্ঠী রঙের নীল। ওপারে থেকে হু হু হাওয়া বইছে। গণেশ দাদার মাথার সাদা চুল বাতাসে কাশফুলের মতো উঠছে। আমার কাছে ছবিটি বেশ লাগে। গণেশ দাদা এইবার চাল ভাজা খাওয়া শেষ করে নদীর পাড় বেয়ে জলে নেমে দু হাতে আঁজলা করে জল খেয়ে নিয়ে সরস তৃপ্তির সঙ্গে আহ বলে একটা দীর্ঘস্বর উচ্চারণ করলে। বলি হ্যাঁ তে দাদা ঠাকুর, একটু শুধু দেখে। কি? সে ইঞ্জিরি মই মুখস্থ বলবো। ওভার মানে উপর, ওয়াটার মানে জল, বাট মানে পাখি, বালির ইঞ্জিরি স্ট্যান্ড, মাছের ইঞ্জিরি ফ্লাই। হুম, কি মাছের ইঞ্জিরি ফ্লাই নয়? না। তবে কি অ্যান্ট? না না, অ্যান্ট মানে পিঁপড়ে। মাছের ইংরেজি হলো ফিশ, মাছের ইংরেজি ফ্লাই। হ্যাঁ ঠিক ঠিক। বলি এতে বয়স হয়েছে আজকাল অনেক, সব কথা জগ করে মনে পড়ে না, বিস্মরণ হয়ে যায়। আর তুমি না এলে তো চর্চা হয় না, সব মুরুক্কু। কার সঙ্গে ইঞ্জিরি বলবো বলো দেখি? আর এক ডজন ইংরেজি শব্দ বসে বসে আমার জ্ঞান পিপাসু শুভ্র কেশ ছাত্রকে শিক্ষা দিলাম। সেই কাশফুল ফুটা চড়ে বসে শরতের অপরাহ্নে আগের শেখা শব্দগুলো একবার সে ঝালিয়ে নিলে মহা উৎসাহে। আগের শেখা এই শব্দগুলো তারপর সেই বিদ্যার বোঝা বহন করে সেই বছরের মাঘ মাসে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গণেশ দাদা পরলোক যাত্রা করলে। পর বৎসর পুনরায় দেশে ফিরে গিয়ে আর ওকে দেখতে পাইনি। কি বৈষয়িক উন্নতির দিক থেকে, কি ইংরেজি শিক্ষার দিক থেকে গণেশ দাদা সারা জীবন প্রথম সোপানের দিকে রয়ে গেল বটে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে এমন ছিল যে যার সাহায্যে ও সব সোপান অতিক্রম করে আমাদের অনেককে অতিক্রম করে অনেক উঁচুতে গিয়ে পৌঁছেছিল। তাই আজকার দিনে বারবার কথা তার মনে পড়ে।